ভারতকে শায়েস্তা করতে এবার পাকিস্তানের শক্তি বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদকে তাদের F-16 যুদ্ধবিমান আপগ্রেড করার জন্য $686 মিলিয়ন অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রাংশ দিচ্ছে আমেরিকা। যুক্তরাষ্ট্রের দেয়া প্যাকেজটিতে থাকবে উন্নতমানের নেভিগেশন, হার্ডওয়্যার সফটওয়্যার আপডেট, যুদ্ধক্ষেত্রে যোগাযোগের জন্য রিয়েল টাইম নেটওয়ার্ক, লিঙ্ক 16 সিস্টেম এবং বিপুল পরিমাণ স্পেয়ার পার্টস। প্রশিক্ষণের জন্য দেয়া হচ্ছে MK-82 বোমার খালি কেসিং। পাকিস্তানের যুদ্ধবিমান আপগ্রেড হলে আঞ্চলিক আকাশযুদ্ধে তৈরি হবে বড় রকমের ব্যবধান। আর এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন সাফ জানিয়ে দিচ্ছেন ভারতকে নিয়ন্ত্রণে রাখতে অন্য পথেও যেতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের মধ্যকার এই সমঝোতা শুধুমাত্র সামরিক চুক্তি নয়, পাকিস্তানকে শক্তিশালী করে ভারতের উপর যেন নিজের ক্ষোভ প্রকাশ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দক্ষিণ এশিয়ায় পাক ভারত পুরনো দ্বন্দ্ব কাজে লাগিয়ে দিল্লিকে শায়েস্তা করার সুযোগ হাতছাড়া করেননি ট্রাম্প। আর এই পরিস্থিতিতে সবচেয়ে বড় লাভের অংশীদার হচ্ছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের দাবি, এমন পদক্ষেপ অঞ্চলগত শক্তির ভারসাম্য নষ্ট করবে না। কিন্তু প্রশ্ন হলো, তাহলে এখনই কেন পাকিস্তানের F-16 আপগ্রেড করতে দিচ্ছে আমেরিকা? রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যের উপর মোট 50% শুল্ক বসিয়েছেন ট্রাম্প। পাশাপাশি মার্কিন অস্ত্র কেনার জন্য দিল্লিকে মাসের পর মাস চাপ দিয়েও পাননি কোনো ফলাফল। যুক্তরাষ্ট্রের সঙ্গে একের পর এক প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে ভারত। ঠিক এ সময়ে পাকিস্তানকে শক্তিশালী করার ঘোষণা মোটেও কাকতালীয় নয় বলে মনে করেন বিশ্লেষকেরা। তাদের দাবি, ট্রাম্পের বল প্রয়োগের ধরন বরাবরই কঠোর। প্রতিপক্ষকে প্রথমে তিনি শাস্তির ভয় দেখান, তারপর দেন নানা প্রলোভন। ভারতের শুল্ক বাড়ানো ও পাকিস্তানকে অস্ত্র দেওয়া যেন সেই কৌশলেরই অংশ। ট্রাম্পের সিদ্ধান্ত ভারতকে বড় রকমের ধাক্কা দিতে পারে। যেমন পাকিস্তানের F-16 আপগ্রেড করার অর্থ হল কাশ্মীর সীমান্তে আকাশযুদ্ধের ঝুঁকি আরও বেড়ে যাওয়া। গত মে মাসের সংঘর্ষে পাকিস্তানের পাঠানো 42টি উন্নত যুদ্ধবিমানের বড় অংশই ছিল F-16। এছাড়াও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে, দিল্লি যদি মার্কিন স্বার্থকে অগ্রাধিকার না দেয়, তাহলে ওয়াশিংটনের কাছে বিকল্প শক্তির অভাব নেই। আর দক্ষিণ এশিয়ায় পাকিস্তান হবে সেই বিকল্প। পাকিস্তানকে F-16 আপগ্রেড প্যাকেজ দেওয়ার ব্যাপারে ট্রাম্পের অবস্থান কেবলমাত্র ভারতকে চাপে রাখার কৌশল হিসেবে দেখতে নারাজ অনেক বিশ্লেষক। কারণ পাকিস্তান শুধুমাত্র মার্কিন অস্ত্রবাজারের উপর নির্ভরশীল নয়। 2020 সালের পর থেকে দেশটির 80% বেশি সমরাস্ত্র এসেছে চীন থেকে। সাম্প্রতিক পাক ভারত সংঘর্ষেও পাকিস্তান সবচেয়ে বেশি ভরসা করেছে চীনা J-10 এবং JF-17 যুদ্ধবিমানের উপর। চীন আমেরিকার সঙ্গে সম্পর্ক বজায় রেখে দুই দিক থেকেই সুবিধা নিচ্ছে পাকিস্তান। কিন্তু ট্রাম্পের রাজনৈতিক খেলা অন্যদিকে ভারতকে ফেলছে নতুন বিপদে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ওমান উপসাগরের উত্তপ্ত জলসীমায় আবারও একটি বিদেশি জ্বালানি ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, প্রায় 60 লাখ লিটার অবৈধ ডিজেল বহন করার অভিযোগে ওই ট্যাঙ্কারটি আটক করা হয়। অভিযানের সময় জাহাজে থাকা 18 জন ক্রুকেও আটক করা হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে দাবি করেছে ইরানের সংবাদ সংস্থা ফার্স। তবে ট্যাঙ্কারটির নাম, মালিকানা কিংবা এটি কোন দেশের পতাকা বহন করছিল সে বিষয়ে ইরানি সম্প্রচার মাধ্যম IRIB কোনো তথ্য প্রকাশ করেনি। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, আটক জাহাজটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকরা ক্রু হিসেবে কর্মরত ছিলেন। যদিও কতজন বাংলাদেশি রয়েছেন তা নির্দিষ্ট করে জানানো হয়নি। আটকের পরপরই জাহাজটির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। হরমুজগান প্রদেশের এক কর্মকর্তার বরাতে ফার্স নিউজ এজেন্সি জানায়, ওমান সাগরের উপকূলবর্তী এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে ট্যাঙ্কারটিকে থামানোর চেষ্টা করা হয়। কিন্তু জাহাজটির সব নেভিগেশন সিস্টেম বন্ধ ছিল, যা সন্দেহ আরও বাড়িয়ে তোলে। পরে ইরানি নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে সেটি আটক করে। IRIB-কে দক্ষিণ হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মুস্তফা গাহরেমানি জানান, জ্বালানি পাচার বিরোধী অভিযানের অংশ হিসেবেই জাসক বন্দরের কাছাকাছি জলসীমায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তার বক্তব্য অনুযায়ী ট্যাঙ্কারটির কাছে প্রয়োজনীয় সামুদ্রিক নথিপত্র ও জ্বালানি পরিবহনের বিল অব ল্যাডিং ছিল না, যা আন্তর্জাতিক নৌ আইনের গুরুতর লঙ্ঘন। তিনি আরও বলেন, আটক ক্রুদের মধ্যে ট্যাঙ্কারটির ক্যাপ্টেনও রয়েছেন। প্রাথমিকভাবে জাহাজটির বিরুদ্ধে থামার নির্দেশ অমান্য করা, পালানোর চেষ্টা এবং নথিপত্র গোপন রাখার মতো একাধিক অপরাধের অভিযোগ উঠেছে।
বিশ্লেষকরা বলছেন, জ্বালানির ওপর ব্যাপক ভর্তুকি এবং জাতীয় মুদ্রার অবমূল্যায়নের কারণে ইরানে ডিজেলের দাম অন্য দেশের তুলনায় অনেক কম। ফলে প্রতিবেশী দেশ ও উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পাচার অত্যন্ত লাভজনক হয়ে উঠেছে। অনেকগুলো চক্রই যুক্ত এই চোরাচালানে। সে কারণেই ইরান স্থল ও সমুদ্র পথে জ্বালানি পাচার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। উপসাগরীয় জলসীমায় অবৈধ জ্বালানি বহনের অভিযোগে নানা সময় বিদেশি ট্যাঙ্কার জব্দ করে আসছে ইরান। এর আগে গত মাসেও একই অভিযোগে একটি তেলবাহী জাহাজ আটক করার ঘটনা ঘটে। ইজল জোবায়ের, বাংলা ভিশন। 1 লিটার পেট্রোলের দাম 450 টাকা, কোথাও আবার খরচ হয় তার চেয়েও বেশি। বিশ্বজুড়ে জ্বালানি পণ্য এখন শুধুমাত্র প্রয়োজনীয় নয়, এটি রীতিমতো তরল সোনা। বাংলাদেশে প্রতি লিটার পেট্রোলের দাম 120 টাকার কাছাকাছি, কিন্তু হংকংয়ে লিটার প্রতি পেট্রোল কিনতে আনুমানিক খরচ হয় 350 থেকে 450 টাকার বেশি। আধুনিক দেশ সিঙ্গাপুরে 250 ও ইউরোপের দেশ আইসল্যান্ডে 280 টাকা করে পড়ে 1 লিটার পেট্রোলের মূল্য। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ঊর্ধ্বমুখী দামের সঙ্গে যুক্ত হয়েছে নানা রকম কর, শুল্ক, পরিবহন ব্যয়, মুদ্রার দরপতন এবং ভূরাজনৈতিক অস্থিরতা। এর সরাসরি চাপে সাধারণ মানুষের জন্য ক্রমেই অসহনীয় হয়ে উঠছে জ্বালানি খরচ। পেট্রোল বা ডিজেলের দাম কেবল আন্তর্জাতিক বাজারে তেলের দর ওঠানামার উপর নির্ভর করে না। স্থানীয় মুদ্রার বিনিময় হার, পরিবহন ব্যয়, কর আর আমদানির সীমাবদ্ধতা সব মিলিয়ে নির্ধারিত হয় জ্বালানির দাম। ফলে বিশ্ববাজার এক হলেও প্রতিটি দেশে পেট্রোলের দাম আলাদা আলাদা। ইউরোপের অনেক উন্নত দেশে পরিবেশ রক্ষার নামে জ্বালানির উপর বসানো হয় বাড়তি কর। সবচেয়ে বেশি দামে পেট্রোল কেনে হংকংয়ের বাসিন্দারা। উচ্চ কর, পাম্প স্থাপনে জমির বিপুল মূল্য এবং স্থানীয় পরিশোধন সুবিধা কম থাকায় দাম এত চড়া। পেট্রোলের দামের ক্ষেত্রে একই পথে হাঁটছে আমদানি নির্ভর দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। 2025 সালের শেষ ভাগে প্রতি লিটার পেট্রোলের দাম ছিল প্রায় 252 টাকা। ইউরোপের দেশগুলোর পরিস্থিতিও স্বস্তিদায়ক নয়। আইসল্যান্ডে প্রাকৃতিক তেলের অভাব ও দ্বীপরাষ্ট্র হওয়ায় পরিবহন খরচ অনেক বেশি। ফলে পেট্রোলের দাম পৌঁছেছে প্রায় 280 টাকার ঘরে। নেদারল্যান্ডস, ডেনমার্ক ও আয়ারল্যান্ডের মতো দেশগুলোতে জ্বালানির উপর বসানো হয়েছে উচ্চ কর। সে কারণে এসব দেশে প্রতি লিটার পেট্রোলের দাম ঘোরাফেরা করে 200 টাকার ঘরে। বিশ্ব তেল বাজারে উত্তাপ বাড়াচ্ছে মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান অস্থিরতা। ইরান ইসরায়েল উত্তেজনা, ওপেকভুক্ত দেশগুলোর উৎপাদন নীতি এবং আঞ্চলিক সামরিক সংঘাতের আশঙ্কা তেলের সরবরাহ নিয়ে তৈরি করেছে অনিশ্চয়তা। ইসরায়েলের নিজস্ব তেল ভাণ্ডার না থাকায় দেশটি পুরোপুরি নির্ভরশীল আমদানির উপর। ফলে ইহুদি রাষ্ট্রটিতে পেট্রোলের দাম এখন প্রায় 192 টাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে ডলার আরও শক্তিশালী হলে উন্নয়নশীল দেশগুলোর জন্য আগের চাইতে ব্যয়বহুল হবে তেল আমদানি। জ্বালানি পণ্যের দামের ঊর্ধ্বগতি এখন আর পেট্রোল ডিজেলের আলাপে সীমাবদ্ধ নেই, বরং এমন মূল্যবৃদ্ধি হয়ে দাঁড়াচ্ছে বিশ্ব অর্থনীতিতে ঘনিয়ে ওঠা ঝড়ের সতর্কবার্তা। বিশ্লেষকদের আশঙ্কা, এর ফলে শুধুমাত্র জ্বালানির দাম নয়, একই সঙ্গে লাফিয়ে বাড়বে পরিবহন, খাদ্যপণ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। ক্রমবর্ধমান এসব সংকটের জেরে জটিল পরিস্থিতির মুখোমুখি হবে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের জনসাধারণ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও আলোচিত ঘটনাগুলোর একটি হল নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন এবং সেই প্লাবন থেকে রক্ষা পাওয়া বিশাল নৌকা। তুরস্কের আরারাত পর্বতে পাওয়া গেছে নৌকা সদৃশ এক বস্তু। ধারণা করা হচ্ছে এটাই নূহ আলাইহিস সালামের নৌকা, যা মহাপ্লাবন থেকে বাঁচিয়েছিল বিশ্বাসীদের। সত্যি কি খুঁজে পাওয়া গেছে নৌকাটি? কি বলছেন গবেষকরা? নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রেরিত একজন নবী এবং ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। ইসলামের বর্ণনা অনুযায়ী তিনি প্রায় 950 বছর তার জাতিকে আল্লাহর পথে আহ্বান করেছিলেন। তবে দীর্ঘ এই সময়েও অল্প সংখ্যক মানুষই তার ডাকে সাড়া দেন। এমনকি তার নিজের এক সন্তানও অবিশ্বাসীদের দলে থেকে যায়। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী অবশেষে আল্লাহ সেই অবাধ্য জাতির ওপর নাজিল করেন এক ভয়াবহ মহাপ্লাবন। এই প্লাবনের স্থায়িত্ব ছিল 40 দিন। বলা হয় প্লাবনটিতে আক্রান্ত হয় বিশ্বের অধিকাংশ এলাকা। তবে আল্লাহর নির্দেশে নূহ আলাইহিস সালাম একটি বিশাল নৌকা নির্মাণ করেন, যেখানে বিশ্বাসীরা এবং প্রাণীদের জোড়ায় জোড়ায় আশ্রয় দেওয়া হয়।
পানি নামতে শুরু করলে সে নৌকাটি এসে থামে একটি পর্বতের ওপর, ইসলামী বর্ণনায় যা জুদি পর্বত হিসেবে পরিচিত। তবে সেই পর্বতের অবস্থান সম্পর্কে সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নৌকা আবিষ্কার ঘিরে রহস্যের শুরু হয় 1959 সালে। ন্যাশনাল জিওগ্রাফির একটি প্রতিবেদন অনুযায়ী তুর্কি সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ইলহান দুরপিনার একটি বিমান মহড়ার সময় তুরস্কের পূর্বাঞ্চলে আরারাত পর্বতের প্রায় 30 কিলোমিটার দক্ষিণে অস্বাভাবিক এক নৌকা আকৃতির গঠন লক্ষ্য করেন। তিনি সঙ্গে সঙ্গে আকাশ থেকে ছবি তোলেন। ছবি বিশ্লেষণ করে দেখা যায় এটি প্রায় 160 মিটার দীর্ঘ নৌকা বা জাহাজের মতো একটি কাঠামো। সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল এই কাঠামোটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6500 ফুট উচ্চতায় দেখা যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এত উঁচুতে একটি জাহাজ সদৃশ গঠন কিভাবে এলো? সে সময় এই আবিষ্কার দ্রুতই খ্রিস্টান ও মুসলিম বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। অনেকে ধারণা করতে শুরু করেন এটাই হয়তো নূহ আলাইহিস সালামের নৌকার অবশেষ। শুরু হয় বৈজ্ঞানিক গবেষণা। গবেষকরা মূলত দুটি বিষয়ের প্রমাণ খুঁজতে থাকেন। এক, নৌকা সদৃশ কাঠামোটির প্রকৃতি, ও দুই, ধর্মগ্রন্থের বর্ণনার বাইরে ইতিহাসে কোনো বৃহৎ প্লাবনের বাস্তব প্রমাণ। 1990-এর দশকে ভূতত্ত্ববিদ ও সমুদ্রবিজ্ঞানীদের একটি দল কৃষ্ণ সাগর অঞ্চলে গবেষণার সময় লক্ষ্য করেন সেখানে একসময় মিঠা পানির জলজ প্রাণী বাস করত। গবেষকদের দাবি অনুযায়ী প্রায় 7500 বছর আগে হঠাৎ করে ভূমধ্য সাগরের নোনা পানি প্রবল গতিতে কৃষ্ণ সাগরে ঢুকে পড়ে। এতে বিশাল এলাকা প্লাবিত হয়, যা ইতিহাসের অন্যতম বড় প্রাকৃতিক বন্যার একটি হতে পারে। এই ঘটনাকে আজও ব্ল্যাক সি ডেলিউজ হাইপোথিসিস নামে ডাকা হয়। নূহ আলাইহিস সালামের নৌকা খুঁজে পাওয়ার বিতর্কে নতুন মাত্রা যোগ করে আরেকটি আবিষ্কার। 19 শতকে মেসোপটেমিয়া অঞ্চলে পাওয়া যায় কয়েক হাজার বছর পুরনো মাটির ফলক, যাতে লেখা ছিল গিলগামেশের মহাকাব্য। গবেষণায় জানা যায় এই মহাকাব্যের একটি অংশে বর্ণিত হয়েছে এক ভয়াবহ মহাপ্লাবনের কথা, যেখানে বলা হয় সৃষ্টিকর্তার সতর্কবার্তা পেয়ে উতনাপিস্তিম নামের একজন ব্যক্তি একটি বিশাল নৌকা নির্মাণ করেন এবং তাতে পরিবার ও প্রাণীকুলকে আশ্রয় দেন। প্লাবন শেষে নৌকাটি এসে থামে নিমুস পর্বতে। বিস্ময়করভাবে এই কাহিনী কোরআন ও বাইবেলের বর্ণনার সঙ্গে ব্যাপক সাদৃশ্যপূর্ণ, অথচ এটি লেখা হয়েছিল কোরআন নাজিলেরও কয়েক হাজার বছর আগেই। এসব তথ্য একত্রে দেখলে ধারণা করা যায় পৃথিবীর বিভিন্ন সভ্যতা ও ধর্মে একটি মহাপ্লাবন এবং একটি বিশাল নৌকার কাহিনী বারবার উঠে এসেছে। তবে সংশ্লিষ্ট বিষয়ের গবেষকরা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না যে তুরস্কের দুরপিনার এলাকায় পাওয়া কাঠামোটি কোরআনে বর্ণিত নূহ আলাইহিস সালামের নৌকার অবশেষ। অনেকের মতে এটি প্রাকৃতিক ভূগঠনও হতে পারে। আবার কেউ কেউ মনে করেন আরও আধুনিক প্রযুক্তি ও খননের মাধ্যমে হয়তো ভবিষ্যতে এই রহস্যের চূড়ান্ত উত্তর মিলবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। সিডনির জনপ্রিয় বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদি সম্প্রদায়ের হানুকা উৎসবকে ঘিরে সংঘটিত ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলছেন, হামলাকারী বাবা ছেলে ইসলামিক স্টেট IS এর উগ্র মতাদর্শে বিশ্বাসী ছিলেন, এমন সূত্র পাওয়া যাচ্ছে। 14 ডিসেম্বর সন্ধ্যায় উৎসব চলাকালে নির্বিচারে গুলি চালিয়ে 15 জনকে হত্যা করে সাজিদ আকরাম ও তার ছেলে নাভিদ আকরাম। অস্ট্রেলিয়া পুলিশ এই ঘটনাকে ইহুদি বিরোধী সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছে, যদিও এখনও হামলার প্রকৃত উদ্দেশ্য ও হামলার পেছনে সংশ্লিষ্ট পুরো নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে তদন্তে উঠে আসা বিভিন্ন আলামত ইঙ্গিত দিচ্ছে বাবা ছেলে উগ্রপন্থার দিকে ঝুঁকেছিলেন। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে তাদের ব্যবহৃত গাড়ি থেকে IS এর দুটি পতাকা উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রী আলবানিজ জানান, 24 বছর বয়সী নাভিদ আকরাম 2019 সালেই অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার নজরদারিতে এসেছিলেন। তবে সে সময় তাকে আসন্ন হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি। এ নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠছে। এদিকে তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। বিবিসির প্রতিবেদনে জানা যাচ্ছে, হামলার 1 মাস আগেই বাবা ও ছেলে রহস্যজনকভাবে ফিলিপাইন ভ্রমণ করেছিলেন। ফিলিপাইনের অভিবাসন বিভাগ জানিয়েছে, তারা 1 নভেম্বর থেকে 28 নভেম্বর পর্যন্ত দেশটিতে অবস্থান করেন। সাজিদ আকরাম ভারতীয় পাসপোর্ট এবং নাভিদ আকরাম অস্ট্রেলীয় পাসপোর্ট ব্যবহার করে সেখানে যান। অভিবাসন কর্মকর্তাদের কাছে তারা জানান, তাদের গন্তব্য ছিল দক্ষিণাঞ্চলীয় শহর দাভাও।
দাভাও অবস্থিত ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে, যেখানে মধ্য ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের দরিদ্র এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সক্রিয় উপস্থিতির কথা জানা যায়। বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অতীতে এই অঞ্চলে আইএস সংশ্লিষ্ট নেটওয়ার্কগুলোর উল্লেখযোগ্য প্রভাব ছিল। কিছু গণমাধ্যম দাবি করছে, ফিলিপাইনে অবস্থানকালে বাবা ছেলে সামরিক কায়দায় প্রশিক্ষণও নিয়েছিলেন, তবে ফিলিপাইন সেনাবাহিনী এখনও এই বিষয়টি নিশ্চিত করেনি। অস্ট্রেলিয়া ও ফিলিপাইন উভয় দেশের পুলিশই তাদের ওই সফরের প্রকৃত উদ্দেশ্য খতিয়ে দেখছে। রয়টার্স জানিয়েছে, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আইএস ঘনিষ্ঠ ছোট ছোট উপদল এখনও সক্রিয়, যদিও সাম্প্রতিক বছরগুলোতে তাদের প্রভাব কমেছে। বিশ্লেষকদের মতে, এই নেটওয়ার্কগুলোর সঙ্গে হামলাকারীদের সম্ভাব্য যোগাযোগ তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। হামলার দিন বন্ডাই সৈকতে প্রায় 10 মিনিট ধরে আতঙ্ক ছড়িয়ে গুলি চালানো হয়। পুলিশের পাল্টা অভিযানে ঘটনাস্থলেই নিহত হন সাজিদ আকরাম। গুরুতর আহত অবস্থায় নাভিদ আকরামকে আটক করা হলেও তিনি বর্তমানে কোমায় আছেন। এই ঘটনাকে গত 3 দশকের মধ্যে অস্ট্রেলিয়ায় সংঘটিত সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলাগুলোর একটি হিসেবে বর্ণনা করা হচ্ছে। ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছে আহমদিয়া মুসলিম কমিউনিটি অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল সহ বিভিন্ন মুসলিম সংগঠন। তারা একে মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ হিসেবে উল্লেখ করে সহিংসতা ও উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান জানিয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। বারবার কেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিশানায় পড়ছে মুসলিম রাষ্ট্রগুলো? যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা পর্যবেক্ষণ করলে দেখা যায় কয়েক বছর ধরে একের পর এক মুসলিম প্রধান দেশগুলো টার্গেট হচ্ছে ট্রাম্প প্রশাসনের। সবশেষ ফিলিস্তিন সহ 5টি নতুন দেশের অন্তর্ভুক্তি সেই ধারাকে আরও স্পষ্ট করছে। প্রশ্ন উঠছে, এটি কি কেবল জাতীয় নিরাপত্তার বিষয়, নাকি এর পেছনে রয়েছে মুসলিমদের কোণঠাসা করার গোপন আদর্শিক ও রাজনৈতিক হিসাবও? ট্রাম্পের রাজনৈতিক একটি বড় স্তম্ভই হল কঠোর অভিবাসন নীতি। ক্ষমতায় আসার পর থেকেই তিনি যুক্তরাষ্ট্রকে আমেরিকা ফার্স্ট দর্শনের আলোকে পুনর্গঠনের কথা বলে আসছেন। সেই নীতির বাস্তব প্রতিফলন দেখা গেছে তথাকথিত মুসলিম ব্যানে, যেখানে নিরাপত্তার যুক্তি দেখিয়ে মুসলিম প্রধান দেশগুলোকে আলাদাভাবে চিহ্নিত করা হয়। সমালোচকদের মতে এটি মূলত তার ভোট ব্যাংক রাজনীতির অংশ, যেখানে অভিবাসন ও মুসলিম পরিচয়কে ভয় ও অনিশ্চয়তার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়। ট্রাম্প প্রশাসনের দাবি, যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদ ও নিরাপত্তার ঝুঁকি হতে পারে তাদের নাগরিকদের প্রবেশ সীমিত করাই এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলার ঘটনার পর সেই বক্তব্য আরও জোরালো হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলোর সঙ্গে এসব ঘটনার সরাসরি কোনো সম্পর্ক প্রমাণ করা যায়নি। ফলে প্রশ্ন ওঠে, নিরাপত্তার যুক্তি কি এখানে মুখ্য, নাকি এটি নির্দিষ্ট অঞ্চল ও ধর্মকে লক্ষ্য করে নেওয়া রাজনৈতিক অবস্থান? ফিলিস্তিনকে তালিকাভুক্ত করা এই বিতর্ককে আরও তীব্র করেছে। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলেও ভ্রমণ নিষেধাজ্ঞার মাধ্যমে কার্যত ফিলিস্তিনিদের উপর সমষ্টিগত শাস্তি আরোপ করা হয়েছে। প্রশাসনের নথিতে ফিলিস্তিন রাষ্ট্র বা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড শব্দ এড়িয়ে গিয়ে ফিলিস্তিনিদের পরিচয় সংকুচিত করা হয়েছে পিএ অনুমোদিত ভ্রমণ নথি বহনকারী ব্যক্তি হিসেবে। বিশ্লেষকদের মতে মুসলিম রাষ্ট্রগুলোকে বারবার টার্গেট করার মাধ্যমে ট্রাম্প প্রশাসন একদিকে অভ্যন্তরীণ রাজনীতিতে কঠোর অভিবাসনপন্থী সমর্থকদের সন্তুষ্ট করতে চায়, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের ভূমিকা আরও বিতর্ক করে তুলছে। মানবাধিকার সংস্থা ও কূটনৈতিক মহলের আশঙ্কা, এই নীতি বৈশ্বিক বিভাজন বাড়াবে এবং যুক্তরাষ্ট্রের নৈতিক নেতৃত্বের দাবিকে দুর্বল করবে। সবশেষে নতুন ও পুরনো মিলিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশ ও ভূখণ্ডগুলো হল ফিলিস্তিন, সিরিয়া, বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, ইরান, আফগানিস্তান, মিয়ানমার, চাঁদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।
মোর্শেদ আলম, বাংলা ভিশন। রাজনীতি মানেই যুক্তিতর্কের লড়াই, কিন্তু মেক্সিকোর পার্লামেন্টে সেটি পরিণত হল চুল টানাটানি আর কিল ঘুষির লড়াইয়ে। দেশের আইন বানাতে এসে নিজেরাই করলেন আইনের লঙ্ঘন। ভদ্রতার সব সীমারেখা পার করে সরাসরি স্পিকারের পোডিয়ামের সামনেই শক্তি প্রদর্শন করলেন পার্লামেন্ট সদস্যরা। 15 ডিসেম্বর মেক্সিকোর কংগ্রেসের অধিবেশন কক্ষে এই হট্টগোল ঘটে। ফক্স নিউজের বরাতে জানা যায়, প্রস্তাবিত একটি আইনের প্রতিবাদে বিরোধী দল ন্যাশনাল অ্যাকশন পার্টি PAN এর আইন প্রণেতারা পোডিয়াম দখল করলে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে চিৎকার চেঁচামেচির মধ্যে উভয় পক্ষের আইন প্রণেতারা অধিবেশন কক্ষেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একাধিক নারী পার্লামেন্ট সদস্য একে অপরকে ধাক্কাধাক্কি ও চুলোচুলি করছেন। কক্ষের ভেতরে ধারণ করা ভিডিও ফুটেজে আইন প্রণেতাদের মধ্যে মারামারির এই দৃশ্য ধরা পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একজন পুরুষ আইন প্রণেতা পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন। তবে এর মধ্যেই আরও কয়েকজন সদস্য আক্রমণাত্মক ভঙ্গিতে পোডিয়ামের দিকে ছুটে আসেন। পরে একাধিক নারী আইন প্রণেতাকে ধাক্কাধাক্কি ও কুস্তিতে জড়াতে দেখা যায়। অন্য পার্লামেন্ট সদস্যরা নজিরবিহীন এই হট্টগোল মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করেন। ঘটনার পর উভয় দলই সহিংসতার জন্য পরস্পরকে দায়ী করে নিন্দা জানিয়েছে। PAN এর মুখপাত্র আন্দ্রেস আতায়েদে বলেন, তার দল শান্তিপূর্ণভাবে পোডিয়ামে অবস্থান করছিল এবং কাউকে স্পর্শও করেনি। অন্যদিকে মোরেনা দলের মুখপাত্র পাওলো গার্সিয়া অভিযোগ করেন, বিরোধী দল ক্রমাগতভাবে যুক্তির বদলে সহিংসতার পথ বেছে নিচ্ছে। এ ঘটনার পেছনে মূল কারণ ছিল ক্ষমতা দখলের লড়াই। দেশটিতে InfoCDMX নামক একটি সংস্থা সরকারি কাজে স্বচ্ছতা নিশ্চিত করে থাকে। শাসক দল মোরেনা চেয়েছিল এই সংস্থাটিকে বিলুপ্ত করে দিয়ে এর দায়িত্ব অন্য একটি সরকারি দপ্তরের অধীনে নিয়ে আসতে। তাদের যুক্তি ছিল এতে খরচ কমবে। তবে বিরোধী দল PAN এর দাবি, এই সংস্থাটি বন্ধ করলে সরকার দুর্নীতি করার সুযোগ পাবে এবং স্বচ্ছতা নষ্ট হবে। অধিবেশন চলাকালীন যখন এই প্রস্তাবটি পাশের প্রক্রিয়া শুরু হয়, তখন বিরোধী দলের নারী সদস্যরা প্রতিবাদ হিসেবে স্পিকারের পোডিয়াম দখল করে নেন। তারা দাবি করেন, এই প্রস্তাব নিয়ে কোনো জোরপূর্বক ভোট নেওয়া যাবে না। এরপর মুহূর্তেই হাতাহাতিতে জড়িয়ে যান তারা। মেক্সিকোর পার্লামেন্টে এই ধরনের হাতাহাতি বা অপ্রীতিকর ঘটনা এবারই প্রথম নয়। মেক্সিকোর ইতিহাসের অন্যতম বড় পার্লামেন্টারি হাঙ্গামা হয়েছিল 2006 সালে। তৎকালীন প্রেসিডেন্ট ফেলিপে ক্যালডেরন যখন শপথ নিতে যান, তখন বিরোধী দল PRD পোডিয়াম দখল করে ফেলে। পরে বাধ্য হয়ে ক্যালডেরনকে পেছনের দরজা দিয়ে ঢুকে দ্রুত শপথ নিয়ে বেরিয়ে যেতে হয়েছিল। 2013 সালে আন্তোনিও গার্সিয়া প্রতিবাদ জানাতে গিয়ে পার্লামেন্ট কক্ষের ভেতরেই নিজের পোশাক খুলে ফেলেছিলেন। সেই সময় পার্লামেন্টের মধ্যে ধস্তাধস্তি এবং ধাক্কাধাক্কির ঘটনা আন্তর্জাতিক মিডিয়ায় বেশ আলোচিত হয়েছিল। সবশেষ হট্টগোলটি হয় গত আগস্টে। জাতীয় সঙ্গীত শেষে বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে যায় দুই পক্ষ। বিভিন্ন সময়ে স্পিকারের চেয়ার ঘিরে ধরা, ব্যানার নিয়ে চিৎকার করা এবং ধাক্কাধাক্কিতে জড়ানো মেক্সিকান রাজনীতির একটি অলিখিত সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।